প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক দিন পর লাইভে আসলাম বাবা, না এক সপ্তাহ পর। এই কয়েকদিন তো তোমার রেকর্ডেড ক্লাস করলা, দেখি আজকে তোমরা কতজন স্টুডেন্ট লাইভে ক্লাস করো। ওকে, এখন পর্যন্ত 50 স্টুডেন্ট ক্লাসে জয়েন করছো। 200 অন্তত পার হোক, তাই না? তারপরে আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের যে ফ্রেন্ডগুলো ক্লাসে এখনো জয়েন করেনি, তোমরা তাদেরকে একটু মেনশন করতে পারো। $78 স্টুডেন্ট এখন পর্যন্ত ক্লাসে। আমরা শুরু করতে করতে আশা করি 100 স্টুডেন্ট ক্লাসে চলে আসবে। ওকে, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শুরু করব। আমাদের পরমাণুর গঠন অংশটা শেষ হয়ে গেছে, তার আগে একটু দেখে নিই যে আমাদের পয়াটার সাউন্ড ঠিকমতো কাজ করে কিনা একটু দেখি ভাই। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও সাউন্ডটা ক্লিয়ার কিনা, জাস্ট সাউন্ডটা একটু বলো তো ভাই। হাসিব রহমান, অনেকদিন পর দেখা না ভাই, থ্যাংক ইউ। একটু সাউন্ডটা দেখো, ঠিক আছে। ওকে, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরমাণুর গঠন অংশটা শেষ করেছি, তাই না? তোমাদের সিলেবাসে এই গুণগত রসায়নের পরমাণুর গঠন অংশ পর্যন্ত যতটুকু ছিল সেইটা আমরা কমপ্লিট করেছি। ওকে, পরমাণুর গঠন অংশের পর আমরা এখন চলে যাব দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল এই অংশে। ওকে, একটু দেখো তোমরা সিলেবাসটা। এই যে ভাই আমাদের এই যে বোর পরমাণু মডেল, হাইড্রোজেন বর্ণালী এই পর্যন্ত হয়ে গেছে। আর এই যে জাল, পাসপোর্ট, টাকা শনাক্তকরণ, ইউভি রশ্মি ব্যবহার টবার এগুলো তোমাদের সিলেবাসে নাই। এই যে আমরা এখন এখান থেকে শুরু করব, ঠিক আছে? আয়নিক যৌগের দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল ব্যাখ্যা করতে হবে। কোথায় থেকে? দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল তোমরা মোটামুটি 99.99% কনফার্ম থেকো যে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল এই টপিকস থেকে এমসিকিউ তো আসবেই, এটা নিয়ে কোনো কথা নাই। তো তোমরা মোটামুটি কনফার্ম থেকে এখান থেকে কিন্তু তোমরা সিকিউ প্রশ্ন পাবা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। আমাকে যদি কেউ বলে যে গুণগত রসায়নের আমি একটা মাত্র টপিকস পড়তে চাই, তাহলে কোন টপিক্সটা পড়বো? আমি পোলাপানদের বলি তোমরা দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল এই টপিক্সটা পড়বা। দেখো আমাদের কিন্তু একদমই সিলেবাসটা শেষের দিকে। দেখো জৈব যৌগের বিশদ বিশ্লেষণ এই অংশটুকু আমাদের সিলেবাসে কিন্তু নাই। এই যে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল করার পর আমরা আয়ন শনাক্তকরণ করব, এবং আয়ন শনাক্তকরণের ক্ষেত্রেও কিন্তু দেখো মাত্র 4টা ক্যাটায়ন আছে এবং 3টে অ্যানায়ন। এই যে 4টা ক্যাটায়ন কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে এবার, ঠিক আছে? এই তো, তাহলে মোটামুটি আমাদের গুণগত রসায়ন অধ্যায়টা শেষ হবে, এবং আমরা আশা করছি ঈদের আগে শেষ হবে, এবং ঈদের আগে আমরা একটা পরীক্ষা দিব আর কি, ঠিক আছে? ওকে, তো প্রথমে আসি আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। এই জিনিসগুলো বলার আগে আমি ছোটোখাটো কিছু কথা একটু বলে যাই। এই কথাগুলো বুঝতে যদি কারো কোনো প্রবলেম হয় ভাইয়া, তাসনিম রিবা ভাই, আপনাকে কখন গেলে অফিসে পাওয়া যাবে? এই তো মোটামুটি আমি ক্লাসের আগে আসি, থাকি মোটামুটি। এটা বলা কঠিন ভাইয়া, যদি অফিসে আসতে চাও তাহলে একটা ফোন দিয়ে এসো, হ্যাঁ, তাহলে হয়তো আমি বলতে পারবো কখন থাকবো আর কি। ওকে, ও আচ্ছা, হাসিব রহমান, সময় আইন প্রভাবটা বেশি সমস্যা করে। ওকে, আচ্ছা শরীফুল ভাই, টিকা দিতে যাব ভাই, দেখি আজকে না গেলে হয়তো আমার যেহেতু 28 তারিখে দ্বিতীয় ডোজের এটা দেওয়া আছে, হয়তো যাবো। ওকে, থ্যাংক ইউ শরীফুল ভাই, থ্যাংক ইউ। শরীফুল ভাই আমার খুব কাছের ফ্রেন্ড, ও প্রতিটা ক্লাসই দেখে আর কি। ওকে, তাহলে দেখো যার যেখানে প্রবলেম হবে তোমরা সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবা, হ্যাঁ, আজে বাজে কমেন্ট করো না, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দেখতে পাবো না। তো দেখো তোমরা জানো যে মিশ্রণ কয় প্রকার ভাইয়া, বলো তো? আমি এখান থেকে শুরু করি একদম। মিশ্রণ কয় প্রকার বলো তো? মিশ্রণ হচ্ছে 2 প্রকার, তাই না? একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, একটা হলো সমসত্ব মিশ্রণ, আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। মিশ্রণ হচ্ছে 2 প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ, আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। তো 2 বা ততোধিক উপাদানের এই সমসত্ব মিশ্রণকেই কিন্তু দ্রবণ বলা হয়।
ঠিক আছে, যে দুই বা ততোধিক উপাদানের যে সমসত্ব মিশ্রণটা, এই মিশ্রণটাকে আমরা দ্রবণ বলে থাকি। দ্রবণ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হলো সম্পৃক্ত, আর একটা হলো অসম্পৃক্ত। দ্রবণ প্রধানত দুই প্রকার, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। এই দুইটা ছাড়া আরো একটা আছে যেটাকে আমরা অতিপৃক্ত বলে থাকি, সেইটা আমরা বলতেছি ভাই দাঁড়াও। তাহলে কি বললাম যে মিশ্রণ সাধারণত দুই প্রকার, একটা হলো সমসত্ব মিশ্রণ আর একটা হলো অসমসত্ব মিশ্রণ। তো দুই বা ততোধিক উপাদানের যে সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ তো জানোই ভাই, যে যেখানে দ্রাবক এবং দ্রবক মিশে একাকার হয়ে যায়, যেখানে বিভিন্ন জায়গায় দ্রবগুলার কোনো স্বাধীন অস্তিত্ব লক্ষ্য করা যায় না, বা উপাদান থেকে সহজে আমরা পৃথক, মিশ্রণ থেকে উপাদানগুলোকে সহজে পৃথক করতে পারি না, তাদেরকে আমরা সমসত্ব মিশ্রণ বলে থাকি। আর এই সমসত্ব মিশ্রণই হচ্ছে দ্রবণ। দ্রবণ হচ্ছে দুই প্রকার, একটা হলো সম্পৃক্ত দ্রবণ আর একটা হলো অসম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ জিনিসটা কাকে জানো তোমরা? যে প্রত্যেকটা দ্রাবকের কিন্তু একটা সর্বোচ্চ পরিমাণ দ্রব ধারণ করার ক্ষমতা আছে। মনে করো তুমি 1 গ্লাস পানি নিলা, তো ওই 1 গ্লাস পানির মধ্যে তুমি 1 মুঠো চিনি দিলা, সেই চিনিটা দ্রবীভূত হয়ে গেল, আরও দিলা, আরও দ্রবীভূত হলো। তুমি কি মনে করছো ভাইয়া? তুমি সারা দিন চিনি দ্রবীভূত করতেই থাকবা, বা চিনি যোগ করতেই থাকবা আর দ্রবীভূত হতেই থাকবে? যোগ করতে করতে দেখবা এক সময় তুমি চিনি দেওয়ার পর ওই চিনিটা আর ওই দ্রাবকে দ্রবীভূত হবে না, অর্থাৎ চিনি রূপেই অধক্ষিপ্ত হিসাবে পড়ে থাকবে তলানিতে। কেন হয় এটা? যে প্রত্যেকটা তরলের আন্ত আণবিক ফাঁকা স্থান থাকে। যখন আমরা কোনো দ্রাবকে দ্রব যোগ করি, ওই দ্রবগুলো কি করে ভাইয়া জানো? ওই আন্ত আণবিক ফাঁকা স্থানগুলো দখল করতে থাকে। করতে করতে সম্পূর্ণ ফাঁকা স্থান যখন পূর্ণ হয়ে যায়, এরপর তুমি যখন আরও দ্রব যোগ করো, তো আর তো ফাঁকা স্থানই নাই, ওই দ্রবগুলা কোন জায়গা দখল করবে? তখন তারা অধক্ষিপ্ত হয়ে যায়। এই যে দেখো ভাইয়া, কোনো দ্রাবক যতটুকু দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা আছে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ দ্রব যোগ করলে যে দ্রবণটা তৈরি হয় সেটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। আর তার চেয়ে যদি কম পরিমাণ দ্রব আমরা যোগ করি তাকে বলি অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? সম্পৃক্ত আর অসম্পৃক্ত ব্যাপারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, প্রথম অংশের উপর একটা আশিকুজ্জামান লিখতো প্রথম অংশ পরীক্ষা ভালো হবে না ভাই, কারণ আগে যখন তোমরা ফার্স্ট ইয়ারে পড়তা তখন মনে করো যে সিলেবাসটা অনেক বড় ছিল, নতুন স্টুডেন্ট ছিল, তোমরা তাই এবার ভাগ ভাগ করে নেওয়া হয়েছে। আর এখন যেহেতু সিলেবাসটা শর্ট হয়ে গেছে, তো এভাবে অল্প অল্প পরীক্ষা দিয়ে খুব বেশি লাভ নেই, বরং পুরোটা পরীক্ষা দেওয়াটাই বেটার, এতে প্রশ্নের মানও ভালো হয়। ওকে, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো ভাইয়া যে কোনো দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রব যোগ করলে যে দ্রবণটা তৈরি হয় সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর তার চেয়ে কম পরিমাণ দ্রব যোগ করলে যে দ্রবণটা তৈরি সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এখন কথা হচ্ছে, কোন একটা দ্রবণের সম্পৃক্ততা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে বলো তো ভাই? অবশ্যই দ্রাবকের প্রকৃতির উপর, কারণ সব দ্রাবকের তো আন্ত আণবিক ফাঁকা স্থান একরকম না, তার মানে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে। তারপর কার উপর নির্ভর করবে? দ্রবের প্রকৃতির উপর, কারণ সব দ্রবের আকারগুলো তো আসলে এক সমান না। এরপর তাপমাত্রার উপর। কিভাবে? খেয়াল করো যে আমরা একটা দ্রবণ তৈরি করেছি, মানে কোনো দ্রাবকে তুমি দ্রব যোগ করার পর ধরো দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে, কোনো দ্রাবকে দ্রব যোগ করার পর যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণটা মনে করো ভাই সম্পৃক্ত হয়ে গেছে। এরপর তুমি আরো একটু দ্রব দিলা, সে তো আর দ্রবীভূত হবে না। এবার তুমি যদি ওই দ্রবণের তাপমাত্রা একটু বাড়ায় দাও, তাহলে দ্রাবকের আন্ত আণবিক ফাঁকা স্থান কিন্তু বেড়ে যাবে। বলো যাবে কিনা? কারণ তাপমাত্রা বাড়ালে দ্রাবকের আন্ত আণবিক ফাঁকা স্থান বেড়ে যাবে, ফলে তখন তুমি আরো কিছু দ্রব যোগ করতে পারবা। এই এখন যে দ্রবণটা তৈরি হলো এইটাকে বলি আমরা অতিপৃক্ত দ্রবণ। তোমাদের কেউ কেউ মনে করে যে সম্পৃক্ত হওয়ার পর আরো দ্রব যোগ করলে যে দ্রবণটা হয় সেটা হচ্ছে অতিপৃক্ত। না ভাইয়া, আরো দ্রব যখন তুমি নর্মালি যোগ করবা তখন সেটা অধক্ষিপ্ত হবে। তো ওটা অধক্ষিপ্ত হলে তো তলানিতে দ্রব পড়ে থাকবে, ওটা তো সম্পৃক্ত দ্রবণই হলো না, মানে সম্পৃক্ত সমসত্ব মিশ্রণই তো হলো না। আমি আবারও বলছি, ধরো একটা দ্রবণ সম্পৃক্ত হয়ে গেছে, এরপর আরো দ্রব তুমি যোগ করলা, এবার সেই দ্রবগুলা তো অধক্ষিপ্ত হিসাবে পড়ে থাকবে নিচের দিকে, তাহলে ওটা কি দ্রবণের সংজ্ঞাটাকে কি ইন্ডিকেট করে বলতো? কারণ দ্রবণের সংজ্ঞা মানে তো সম্পৃক্ত মিশ্রণ হতে হবে, অর্থাৎ সব জায়গায় একই উপাদানে থাকতে হবে, একই অনুপাতে থাকতে হবে। এই কারণে অতিপৃক্ত দ্রবণটা হচ্ছে নর্মালি দ্রবণ যখন সম্পৃক্ত হয়ে যায়, এরপর তাপমাত্রা বাড়ালে
তরলের আন্ত আণবিক ফাঁকা স্থানটা তখন আরো বেড়ে যাবে, তখন আরো কিছু দ্রব্য যোগ করা যাবে। আমি যদি ওই দ্রবণটাকে রেখে দিই, অতিরিক্ত দ্রবণ যদি রেখে দিই, তাহলে কক্ষ তাপমাত্রায় চলে আসলে অতিরিক্ত যে দ্রব্যটা আমি যোগ করেছিলাম সেটা কিন্তু অধিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে অতিরিক্ত ব্যাপারটা বোঝা গেছে ভাই, যে সম্পৃক্ত হওয়ার পর যদি তুমি দ্রবণের তাপমাত্রা একটু বাড়ায় দাও, তাহলে ওই দ্রাবকের আন্তঃআণবিক ফাঁকা স্থান আরেকটু বেড়ে যাবে, ফলে আরো কিছু দ্রব্য আমরা দ্রবীভূত করতে পারবো। এখন যে দ্রবণটা তৈরি হলো সেটাই হলো অতিরিক্ত দ্রবণ। বলো প্লিজ, এইটুকু বুঝতে পারলা কিনা ভাই? মানে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, এগুলো বুঝতে গেলে এই ট্রামগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্লিজ একটু বলো, সম্পৃক্ত, অসম্পৃক্ত, এটা হলো প্রধানত দুই প্রকার। এর বাইরে আমরা অতিপৃক্তটা চিন্তা করি কিভাবে, তা তো বলেই দিলাম। ওকে, থ্যাংক ইউ, তোমরা ক্লিয়ার লিখেছো। এইবার আমরা মূল ট্রামে চলে যাব। এই শব্দগুলো আমাদের জানা দরকার ছিল ভাই, তাই জানালাম। প্রথমে আসি, দ্রাব্যতা জিনিসটা আসলে কি। দ্রাব্যতা জিনিসটা কি খুব ভালো করে বোঝার চেষ্টা করবা ভাই, বুঝছো? দ্রাব্যতা জিনিসটা আসলে কি? তোমাকে যদি আমি বলি কোন দ্রবণের মোলারিটি 5, এইটা দ্বারা তুমি কি বুঝবা বলো? তোমাকে যদি বলা হয় যে কোন দ্রবণের মোলারিটি 5, তার মানে তোমরা বুঝবা যে 1 লিটার দ্রবণে অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কিন্তু তোমরা জানো যে তাপমাত্রা পরিবর্তন করলে যেহেতু মোলারিটির সাথে আয়তন পদ আছে এবং তাপমাত্রা পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হয়ে যায়, এই জন্য মোলারিটি কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা হিসাব করা হয়। তো তোমাকে যদি বলা হয় যে কোন দ্রবণের মোলারিটি 5, তখন তুমি কি বুঝবা? 1 লিটার কোন দ্রবণে 5 মোল দ্রব্য দ্রবীভূত আছে, তাই না? তোমাকে যদি বলা হয় কোন দ্রবণের মোলারিটি হচ্ছে 7, তার মানে কি বুঝবা তুমি? 1 লিটার দ্রবণে 7 মোল দ্রব্য দ্রবীভূত আছে। ঠিক একইভাবে তোমাকে পরীক্ষায় বলা হলো, অবশ্যই তাপমাত্রা উল্লেখ থাকে, ধরো বললো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা, পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হলো 15। এইটা দ্বারা আমরা আসলে কি বুঝবো? এটা দ্বারা বুঝবো আমরা যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে, কি বললাম আমরা, 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি আমরা এই 15 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করি, তাহলে আমার ওই পটাশিয়াম নাইট্রেটের দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ কোন দ্রাবকে, কোন দ্রবের দ্রাব্যতা এত, এ কথার অর্থ হচ্ছে যে 100 গ্রাম কোন দ্রাবকে যদি আমরা ওই যে দ্রাব্যতা যত, মানে অত গ্রাম যদি আমরা যোগ করি, তাহলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। আচ্ছা, কি ক্লিয়ার ভাইয়া তোমরা? দ্রাব্যতার সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ালো? যে স্থির তাপমাত্রা, অবশ্যই তাপমাত্রা উল্লেখ করতে হবে। একটু আগে আমরা বললাম যেহেতু সম্পৃক্ততার ব্যাপারটা এখানে চলে আসতেছে এবং তাপমাত্রা পরিবর্তন করলে তো দ্রবণের সম্পৃক্ততা পরিবর্তন হয়ে যাবে, এই কারণে অবশ্যই স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হবে, ওই পরিমাণকেই ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। তোমরা দ্রাব্যতার সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। তাহমিদ ইসলাম অমি লিখেছো ক্লিয়ার, তুবা লিখেছো ক্লিয়ার, সোমায়া ইসলাম ক্লিয়ার, তানবীর হোসেন ক্লিয়ার, সোমায়া বিনতে সাম ওকে, কি ক্লিয়ার ভাই? সবসময় মাথায় রাখবা দ্রাব্যতার সংজ্ঞাটাই হচ্ছে যে স্থির তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে অত গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। এখন দেখি আমরা একটু গাণিতিকভাবে একটু প্রকাশ করি। আচ্ছা, খেয়াল করো আরেকটা বিষয়, তোমরা নিশ্চয় জানো ভাইয়া, দ্রব্য প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ, তাই না? তাহলে অতএব দ্রাবক সমান কি বলতে পারি আমরা? দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ বিয়োগ দ্রব্য। কারণ হলো আমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো দেয় সেখানে আমরা সরাসরি দ্রাবকের ভর বলে না ভাইয়া, জানো, দ্রবণের ভর বলে। আসলে কার ভর বলে? দ্রবণের ভর। ওকে, তো দ্রবণের ভরকে যদি আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি আর দ্রবের ভরকে যদি আমরা W1 দ্বারা প্রকাশ করি, তাহলে দ্রাবকের ভর কত হবে? তাহলে অতএব দ্রাবক হবে W মাইনাস W1। ওকে, আমাদের যদি অঙ্কে সরাসরি দ্রাবকের ভর বলা থাকে তাহলে তো কোনো টেনশনই নাই, কিন্তু দ্রাবকের ভর ম্যাক্সিমাম অঙ্কে বলা থাকে না, দেওয়া থাকে দ্রবণের ভর আর দ্রবের ভর। তাহলে দ্রবণের ভর থেকে দ্রবের ভরটা বিয়োগ করলে তো আমরা পেয়ে যাব দ্রাবকের ভর। ঠিক আছে, এখন দেখো
আমরা কিভাবে এই জিনিসটা গাণিতিকভাবে লিখতে পারি দেখো ভাই, ধরে নাও এই যে এত গ্রাম দ্রাবক অর্থাৎ ডাব্লু মাইনাস ডাব্লু1, এত গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্য, মানে এত গ্রাম দ্রাবকে এত গ্রাম, অর্থাৎ এত গ্রাম দ্রাবকের মধ্যে দ্রব্য কতটুকু, ডাব্লু1 গ্রাম, মানে এত গ্রাম দ্রাবকের মধ্যে ডাব্লু1 গ্রাম দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হয়। শোনো, আমি তো সরাসরি সূত্রে চলে গেলাম, যদি আরো কিছু কথা বলতাম তাহলে খেয়াল করো। তোমাকে কেউ বললো একটু বলো তো ভাই, তোমরা, আমি সূত্রে পড়ে যাচ্ছি, একটু বলো তো 500 গ্রাম দ্রাবকে 10 গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হয়। 500 গ্রাম দ্রাবকে 10 গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হয়। ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা কত আমরা একটু কমেন্টে জানাও, দ্রাব্যতাটা কমেন্টে জানাও। 500 গ্রাম দ্রাবকে 10 গ্রাম দ্রব্য যোগ করলে মনে করো দ্রবণটা সম্পৃক্ত হয়, তাহলে আমাকে ওই দ্রাবকে ওই দ্রবের যে দ্রাব্যতা সেটা একটু কমেন্টে জানাও তো ভাই, একটু কমেন্টে জানাও। আচ্ছা, আর যে রাব্বি লিখেছো 20। আচ্ছা, আর কেউ? নাসিমুল ইসলাম 2, জাকারিয়া হোসেন 20, মেহেদি হাসান 2, আল শাহরিয়ার ইসলাম 2, হৃদয় কর্মকার 2। এই মূল কেন আসলো হৃদয়? মূল কেন আসবে ভাই? আমি তোমাদের বোঝানোর জন্য মূল লিখেছিলাম ওখানে, মানে মূলারির সাথে যেভাবে পড়ো তোমরা এভাবেই পড়তো, তাই বলেছিলাম। প্রান্ত মণ্ডল 2, অঙ্কুর পাল তীর্থ 2। এই সবাই কি লিখছো তোমরা? একটু ক্যালকুলেশন করে লিখবা। তাসনিম 2, সুদিত সরকার তন্ময় 2, থ্যাংক ইউ। আশিকুজ্জামান আশিক 2, সজীব 2, নাফি 2, দিয়া লিখেছো 2, তিশা মণ্ডল 2, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর ঠিক আছে, কারণ 500 গ্রাম দ্রাবকে যদি 10 গ্রাম দ্রব্য থাকে, অতএব 100 গ্রামে কতটুকু থাকবে? তাহলে 10 গুণ 100 বাই কত হচ্ছে ভাই? 500। ঠিক আছে, এই যে 2 গ্রাম, আর 2 গ্রাম গ্রাম তো কেটে যাবে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত, সেটাই দ্রাব্যতা। আমরা বলেছিলাম 500 গ্রাম আছে 10 গ্রাম, তাহলে 100 গ্রামে কত হচ্ছে? 1 এর ক্ষেত্রে হবে 10/500, অতএব 100 এর ক্ষেত্রে কত হবে? তোমরা যে 2-1 ভুল করেছিলা, তারা কি বুঝতে পারলা ভাই বিষয়টা? যারা ভুল করেছিলা প্লিজ, তারা কি বুঝতে পারলা? তাহলে মনে থাকবে যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে, সেটাই হচ্ছে ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা। আমি তোমাদের আবারও মনে করে দিচ্ছি, প্রতিদিনই মনে করে দিই ভাই, যে তোমরা কিন্তু এখন পরীক্ষার্থী। আমরা এই দ্রাব্যতা জিনিসটাই তো 2 ক্লাস মিলে পড়তাম ফার্স্ট ইয়ারে, তাই না? সেখানে আজকে আমরা দ্রাব্যতা শেষ করে একদম দ্রাব্যতার গুণফলে চলে যাব। দেখো, তাহলে এত গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্য হচ্ছে ডাব্লু1 গ্রাম। অতএব নাও তোমাদের মতো করে লিখছি একদম ঐকিক নিয়মে, অতএব 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্য ডাব্লু1 বাই ডাব্লু মাইনাস ডাব্লু1, এত গ্রাম, তাই তো? অতএব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্য ডাব্লু1 ইন্টু 100 বাই ডাব্লু মাইনাস ডাব্লু1, এটাই হলো দ্রাব্যতা। এই জন্যই কিন্তু আমরা দ্রাব্যতার সংজ্ঞাটা লিখি কি ভাই? দেখছো, দ্রাব্যতাকে আমরা, দ্রাব্যতার ইংরেজি কি? সলিবিলিটি। সলিবিলিটি প্রথম অক্ষর হচ্ছে এস, ইজ ইকাল টু ডাব্লু1 ইন্টু 100 বাই ডাব্লু মাইনাস ডাব্লু1। এই হলো আমাদের দ্রাব্যতার সূত্র, অর্থাৎ ডাব্লু হলো দ্রবণের ভর আর ডাব্লু1 হলো দ্রবের ভর। আর যদি কোনো অঙ্কে সরাসরি দ্রাবকের ভর দেওয়া থাকে, তার মানে বুঝবা ডাব্লু মাইনাস ডাব্লু1 এর মান দেওয়া আছে। তাহলে আমরা যে দ্রাব্যতার সংজ্ঞা টঙ্গা পড়লাম, তোমরা এখন ক্লিয়ার কিনা ভাই? বলো বলো ক্লিয়ার কিনা? দ্রাব্যতার এই সূত্রটা ক্লিয়ার কিনা? অর্থাৎ আমাকে যদি একটু আগে যে অঙ্কটা আমি দিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম? 500 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য আছে? 10 গ্রাম দ্রব্য আছে, তাই না? তাহলে ডাব্লু1 হলো 10 আর ডাব্লু মাইনাস ডাব্লু1 হলো 500। সবাই ক্লিয়ার কি? থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। ওকে,
ওকে, তাহলে এই হলো আমাদের দ্রাব্যতার একটা সংজ্ঞা। আধুনিক কালে কিন্তু ভাইয়া, আধুনিক কালে দ্রাব্যতাটাকে কিন্তু মোল পার লিটারে প্রকাশ করা হয় অথবা গ্রাম পার লিটারেও প্রকাশ করা হয়। আধুনিক কালে দ্রাব্যতাটাকে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার এই এককেও প্রকাশ করা হয়। এখন তোমরা হয়তো বলবা ভাইয়া কখন তাহলে কোন এককে আমরা প্রকাশ করব? আমরা অঙ্কের ডাটা দেখব যে কি বলেছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো, সেটা আসতেছি। ধরো তোমাকে বলা হলো কোন দ্রবণের দ্রাব্যতা হলো 5 মোল পার লিটার, মানে তো আমরা বড় হাতের এম দিই, তাই না? মোল পার লিটারকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। এত, তার মানে কি? তার মানে বুঝবা যে 1 লিটার দ্রবণে 5 মোল দ্রবীভূত করলে, 1 লিটার দ্রবণে 5 মোল দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হয় কোনো দ্রবণের দ্রাব্যতা হচ্ছে, দ্রবণে কোনো দ্রবের দ্রাব্যতা হচ্ছে এত গ্রাম পার লিটার, তার মানে বুঝবা 1 লিটার দ্রবণে অত গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। এখন তোমরা হয়তো আমাকে বলবা যে ভাইয়া মোল পার লিটার এটা তো আমরা ঘনমাত্রা বুঝি। তোমরা ঠিকই বোঝো, আসলে যে কোনো ঘনমাত্রার ক্ষেত্রে ওটা ঘনমাত্রা, আর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রা সেটাই দ্রাব্যতা। মাথায় থাকবে? অর্থাৎ যে কোনো দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রা পাবো সেটা হচ্ছে ঘনমাত্রা, আর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রাটা পাবো ওটাকে আমরা বলবো দ্রাব্যতা। কথা ক্লিয়ার? আমি আবারও বলছি, যে কোনো দ্রবণের ক্ষেত্রে, যে কোনো দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রাটা পাবো আমরা সেটা হচ্ছে ঘনমাত্রা, আর সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রা পাবো সেটাই হচ্ছে দ্রাব্যতা। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রাটা পাবো আমরা সেটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার ঘনমাত্রা ব্যাপারটা বুঝতে পেরেছো ভাই? তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো ভাই? যে কোনো ঘনমাত্রা যদি বলে তোমাকে, তোমাকে ধরো বলে দিল যে কোনো দ্রবণের ঘনমাত্রা 7 মোল পার লিটার, এটা ঘনমাত্রা। কখন এটা দ্রাব্যতা হবে? যদি এটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়। ওকে, যেমন মনে করে আমি একটা উদাহরণ প্রায় দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তামান্না ইসলাম তুবা লিখেছো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই হলো দ্রাব্যতা। মনে করো তোমরা আমার কাছে পড়তে আসো, আমার রুম ক্যাপাসিটি হচ্ছে 150, রুম ক্যাপাসিটি হচ্ছে 150। মাথায় রাখবা যে আমার কাছে তোমরা যে পড়তে আসো যে রুমে, সেই রুম ক্যাপাসিটি হচ্ছে স্টুডেন্ট ধরো 150 জন। ধরো একদিন পড়তে আসলো 100 জন, তাহলে যেদিন 100 জন পড়তে আসবে সেদিন সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 185। ওটা তো চেঞ্জ হবে না, তার মানে এটা কিন্তু ঘনমাত্রা ধরে নাও। একদিন 120 আসলো, সেদিনও কিন্তু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 185, কিন্তু ওটা তো চেঞ্জ হবে না। একদিন 140 আসলো, তাহলে এটাও ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা। যেদিন 100 জন স্টুডেন্ট আমার ক্লাসে এসেছিল সেদিনও সর্বোচ্চ ধারণ ক্ষমতা 150, মানে দ্রাব্যতা 150। যেদিন 120 জন এসেছিল সেদিনও সর্বোচ্চ ধারণ ক্ষমতা 150। যেদিন 140 জন এসেছিল সর্বোচ্চ ধারণ ক্ষমতা 150। যেদিন 150 জন এসেছিল সেদিনও সর্বোচ্চ ধারণ ক্ষমতা 150। তার মানে কোন দ্রবণের সর্বোচ্চ যে ঘনমাত্রা হতে পারে সেটাই হলো দ্রাব্যতা। অর্থাৎ এই সময় আমার ওই যে দ্রাবকে যতটুকু দ্রবীভূত করতে পারে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। তাই এটা এই সবগুলো হলো ঘনমাত্রা, আর এই ঘনমাত্রাটা হলো দ্রাব্যতা। আর এই জন্য তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে কোনো দ্রবের দ্রাব্যতা কোনো পরিবর্তন হয় না। কারণ আমার যেদিন 100 জন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত থাকবে সেদিনও সর্বোচ্চ ধারণ ক্ষমতা 150, মানে দ্রাব্যতা 150। যেদিন 120 জন উপস্থিত থাকবে সেদিনও আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 150। যেদিন আমার 140 জন উপস্থিত থাকবে সেদিনও 150। এখন যদি বলো ভাই যদি কোনো 160 জন আছে তাহলে বাকি 10 জন অধিক্ষিপ্ত হয়ে যাবে, কারণ বাকি 10 জনের তো আর জায়গা নাই বসার আসলে। তাহলে এখন তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা বলো যে ঘনমাত্রার সর্বোচ্চ ঘনমাত্রা কোনো দ্রবণের, অর্থাৎ কোনো দ্রাবকে সর্বোচ্চ, কোনো দ্রাবক সর্বোচ্চ যতটুকু দ্রব্যকে দ্রবীভূত করতে পারে সেটা করলে যে দ্রবণটা পাবো সেই দ্রবণের ঘনমাত্রাই হলো দ্রাব্যতা। এই জন্যই তো বলি ভাই যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণের দ্রাব্যতার কোনো পরিবর্তন হয় না। কারণ দেখো তোমার ডেইলি উপস্থিতি কিন্তু চেঞ্জ হতে পারে, বাট যে আমার যদি একজনও না আসে কোনোদিন তবুও ওই রুমের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কিন্তু 150ই হবে। কি ক্লিয়ার এখন? তাহলে মনে থাকবে যখন তোমাদের বলবে যে কোনো দ্রবণের দ্রাব্যতা এত মোল পার লিটার, তার মানে বুঝবা যে দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা এটা, অর্থাৎ দ্রবণটা সম্পৃক্ত হয়ে আছে। ওকে, আর একটা জিনিস একটু বলে দিই, যদি আমি এখনো দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফলে তোমাদের যাইনি, কিন্তু ফার্স্ট ইয়ার থেকে তো একটু পড়ালেখা করে এসছো, সেটা হচ্ছে দ্রাব্যতার যে গুণফল সেটা হলো দ্রাব্যতার গুণফল।
অর্থাৎ সর্বোচ্চ ঘনমাত্রার যে গুণফল সেটা হচ্ছে কিন্তু দ্রাব্যতার গুণফল, আর যে কোনো ঘনমাত্রার যে গুণফল সেটা হচ্ছে আয়নিক গুণফল। আমি যখন দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফলে যাব তখন ব্যাপারটা ক্লিয়ার করবো। জাস্ট একটি হিন্টস দিলাম যে আমাদের যে দ্রাব্যতা অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাগুলোর গুণফলই কিন্তু হয় দ্রাব্যতার গুণফল, আর যে কোনো ঘনমাত্রার গুণফল কিন্তু হয় ভাইয়া আয়নিক গুণফল। ওকে, আমরা এখন একটু অঙ্কে চলে যাই। একটু নতুন বইটাই বরং দেখি, একটু অঙ্ক বেশি আছে। ওকে, তোমাদের সুবিধা হবে। একটু প্রশ্ন বেশি আছে তাই না, নতুন বই যেহেতু তোমাদের 1 বছরের কোশ্চিন আবার আছে সেখানে, এই আর কি, অন্য কিছু না। উপস্থিতি খুবই কম না, 150-র কাছাকাছি। আশা করছি আর কয়েকদিন পর 100 নিচে নেমে চলে আসবে লাইভ ক্লাসে উপস্থিত। হ্যাঁ, এই জন্য তোমাদের আমি ক্লাসগুলো আপলোড করছিলাম ভাই, কিন্তু এই দ্রাব্যতার গুণফলের অনেকগুলো ক্লাস আছে বুঝছো, প্রায় 10-12টা ক্লাস আছে। এতগুলা ক্লাস তোমরা আসলে করতে গেলে টাইম পাবা না, এই জন্যই ক্লাসটা আমি লাইভে নিচ্ছি। দেখো প্রশ্নগুলো কিভাবে এসছে। এই যে দ্রাব্যতা কি দেখছো, কত বোর্ডে দিয়েছে ক নাম্বার প্রশ্নে, পানিতে ধরো এত তাপমাত্রায় কপার সালফেট দ্রাব্যতা এত বলতে কি বোঝো। ওকে, এই যে দেখছো কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ডে দিয়ে দিয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা এত বলতে কি বোঝো। তাহলে শোনো, দ্রবণের সম্পৃক্ততা যেহেতু দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, দ্রবণের তাপমাত্রা এবং দ্রব যদি গ্যাসীয় হয় তাহলে চাপের উপর নির্ভর করবে। তাহলে অবশ্যই কোনো দ্রাবকে কোনো দ্রবের দ্রাব্যতাও কিন্তু এই 4টা বিষয়ের উপরই নির্ভর করবে। কি কি? দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, দ্রবণের তাপমাত্রা এবং যদি দ্রবটা গ্যাসীয় হয় তাহলে চাপের উপর। তাহলে এই 4টা জিনিসের উপর কোনো দ্রবের দ্রাব্যতা নির্ভর করবে। মনে থাকবে, খাতায় লিখে রাখো দ্রাবকের প্রকৃতি, আমি আর লিখছি না, তোমরা লেখো দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, দ্রবণের তাপমাত্রা এবং দ্রব যদি গ্যাসীয় হয় তাহলে চাপের উপর। আচ্ছা, তা আমি হ্যাঁ ভাই লাইভ নিব, ওই হুন্ডে নীতি আর পলির বর্জ্য নীতির ডিটেলস জানা দরকার, তো ফার্স্ট ইয়ারে যেহেতু ওভাবে আমি ডিটেলস করিয়েছি এই কারণে আমি তোমাদের ওটা আপলোড করেছিলাম। আর এই দ্রাব্যতা বহুত ক্লাস আছে, এতগুলা ক্লাস তোমরা আসলে কাভার করতে পারবে না, যেহেতু ক্লাসটাকে আমরা কমপ্লিট করে অল্প করে নিচ্ছি এই কারণে। হ্যাঁ, আচ্ছা, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো দিয়েছে এটা। ওকে, এটা একটু দেখে নিও তোমরা। এই যে অঙ্কে চলে এসেছি, দেখো ঢাকা বোর্ডে দিয়েছিল এত তাপমাত্রায় মার্কুরি ক্লোরাইডের 15 গ্রাম সম্পৃক্ত দ্রবণে এত গ্রাম মার্কুরি ক্লোরাইড আছে, ওই তাপমাত্রায় ওই লবণের দ্রাব্যতা কত। দেখো খুব সহজ কথা, দ্রবণের ভর কত ডাবলু, এই যে 15 গ্রাম ডাবলু, দ্রবণে এত গ্রাম, তার মানে W1, এটা তো অঙ্ক তো হয়ে গেল। দুটা মানই তো দরকার আমার, দ্রবণের ভর দরকার আর দ্রবের ভর দরকার, তাই না? 1 নম্বর অঙ্ক, 2 নম্বর এগুলো খুবই সহজ, 3 নম্বরটা খুব সহজ। আচ্ছা, তোমরা কেউ দেখেছো কিনা আমি জানি না, তোমরা অঙ্কগুলা প্রয়োজন একটু দেখো, বা এখন যদি তোমরা কমেন্ট করতে চাও করতে পারো, কোনো অঙ্কে প্রবলেম। আচ্ছা, এটা অনেক সময় এমসিকিউ দেয় ভাইয়া, জানো এত তাপমাত্রা এত এটিএম চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করো। মাথায় রাখবে, আমরা একটু আগেই বললাম যে কোনো দ্রবণের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো কি বললাম আমরা, দ্রাবকের প্রকৃতি, তাই না? কারণ দ্রাবক, সব দ্রাবকের তার আন্ত আণবিক ফাঁকা স্থান একরকম না, এই কারণে দ্রাবকের প্রকৃতি, তারপর কি দ্রবের প্রকৃতি, তারপর কি দ্রবণের তাপমাত্রা
আর একটা হলো যদি দ্রবটা গ্যাসীয় হয় তাহলে চাপের উপর, তাই না? এই চারটা বিষয়ের উপর কোনো দ্রবণে কোনো দ্রবের দ্রাব্যতা নির্ভর করে। তো অনেক সময় এটা এমসিকিউ দেয়, এত তাপমাত্রা এত চাপ অক্সিজেনকে দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে আমরা মাথায় রাখবা গ্যাসীয় উপাদানের তোমার চাপ যত বেশি হবে অবশ্যই দ্রাব্যতা তত কি হবে, বেশি হবে, স্বাভাবিক এটা। তো হেনরির সূত্র থেকে আমরা জানি যে দ্রাব্যতাটা তার চাপের সমানুপাত। তো দ্রাব্যতা তাহলে কি কে ইন্টু পি, পি এর মান তো আমার দেওয়াই আছে। আর হেনরি ধ্রুবক প্রত্যেকটা গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে হেনরি ধ্রুবকের মান আলাদা আলাদা এই মানটা দেওয়া থাকবে। অর্থাৎ হেনরি ধ্রুবকের মান যদি আমার দেওয়া থাকে আর চাপ যদি আমার দেওয়া থাকে খুব সহজেই কিন্তু আমরা ওই দ্রবণে ওই উপাদানটার দ্রাব্যতা আমরা বের করে ফেলতে পারবো। তো একটু বলো তো ভাই, এখানে যে কটা অঙ্ক দেওয়া আছে এই 11টা অঙ্ক, তোমাদের পুরাতন বই 11টা অঙ্ক আছে, সমস্যা নাই। কোনো অঙ্কে কোনো প্রবলেম আছে কিনা যদি এখন বলো তাহলে এখন করে দিব। আর যদি মনে করো না ভাই আমরা একটু অঙ্কগুলো দেখবো, সামনে ক্লাসে আমরা প্রবলেম বলবো, তাহলে তোমরা সামনে ক্লাসে ওটা করে নিতে পারো। ওকে, এইটা তোমাদের ইচ্ছা ভাই। একটু তোমাদের কমেন্টটা দেখি তারপরে আমরা চলে যাব। 10 নাম্বারটা প্রবলেম বলছো। এটা তো খুব সহজ ভাই 10 নাম্বারটা, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার। এটা খুব সহজ ভাই। দেখো সেটা হলো এই যে S is equal to W1 into 100 by W minus W1। এখানে দ্রাব্যতা বলে দিয়েছে 42, ঠিক আছে, W বলে দিয়েছে 100, এই যে W1টা আমাদেরকে বের করতে হবে। এটা খুবই সহজ ভাই। 5 নাম্বারটা অলরেডি অনেকে বলেছে, 5 নাম্বারটা কি আছে দেখি। ও তার মানে নিশ্চয়ই আপেক্ষিক গুরুত্বে, ও আচ্ছা 10 নাম্বার না, এগুলো খুব সহজ ভাই, বললাম না 10 নাম্বার খুবই সহজ, দেখলে না? তোমাদের বই না থাকলেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে। 5 নাম্বারটা না, 5 নাম্বারটা যাদের প্রবলেম তাদের হয়তো বা আপেক্ষিক গুরুত্ব নিয়ে একটু ধারণা কম আছে। দেখো আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা থাকতেই হবে, আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকলে তোমরা প্রবলেম ফেস করবা ভাইয়া। দেখো আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে দেখো একটু, কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব, কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, ঠিক আছে। তাহলে বস্তুর আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। তাহলে অতএব বস্তুর ঘনত্ব ইজ ইকুয়াল টু তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে বস্তুর আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভাই, আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক নাই, কারণ আপেক্ষিক গুরুত্বটা হলো বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। তাহলে দুটাই ঘনত্বের অনুপাত, দুটা একই রাশির যদি অনুপাত হয় তাহলে তোমরা খুব ভালো করে জানো তার কোনো একক থাকে না। তার মানে আমাদের অঙ্কে যখন আপেক্ষিক গুরুত্বের কোনো ডাটা দেওয়া থাকবে, আপেক্ষিক গুরুত্বের যখন কোনো ডাটা দেওয়া থাকবে, আপেক্ষিক গুরুত্ব বলেছেন, হ্যাঁ তা ঠিক ভাই, আমি জাস্ট একটু হিন্ট দিচ্ছি, ঠিকই বলেছো। অনেক জায়গাতে আমরা পরিমাণগত রসায়নে বলেছি। আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত? 1 গ্রাম পার ml। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, কোনো বস্তুর যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাকে 1 গ্রাম পার ml দিয়ে গুণ করলে বস্তুর ঘনত্ব পেয়ে যাব। তাহলে 1 দিয়ে গুণ করলে তো ওই মানটাই হয়। অর্থাৎ যদি তোমাদের কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে বুঝবা ওটাই বস্তুর ঘনত্ব। যদি কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে বুঝবা ওটাই হচ্ছে বস্তুর ঘনত্ব, এবং আপেক্ষিক গুরুত্বের তো কোনো একক দেওয়া থাকবে না, ওইটাকে যখন ঘনত্বে প্রকাশ করবো তখন 1 গ্রাম পার ml হবে। ধরো বললো কোনো বস্তুর অঙ্কে দেওয়া আছে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব 20, তাহলে তুমি বুঝবা যে বস্তুর ঘনত্ব হচ্ছে 20
গ্রাম পার এমএল। ওকে, আপেক্ষিক গুরুত্ব যে মান দেওয়া থাকবে ওখানে শুধু গ্রাম পার এমএল বসাই দিবা, তাহলে তুমি ঘনত্বটা পেয়ে যাবা। তাহলে দেখো এখন মনে হয় এই অঙ্কে আর প্রবলেম হবে না তোমাদের। দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 110 ml সম্পৃক্ত জলীয় দ্রবণে এত আপেক্ষিক গুরুত্বের কোনো পদার্থের এত গ্রাম দ্রবীভূত আছে, তাহলে তারপর দ্রবের দ্রাব্যতা কত, তাই না? তাহলে এখন খেয়াল করো ভাইয়া তোমরা, তাহলে দ্রাব্যতার সমান আমাদের সবসময় আগে চিন্তা করবা, সরি দ্রাব্যতার সমান আমরা কি জানি, W1 ইন্টু 100 বাই W মাইনাস W1, তাই না? তো আমার এখানে তো W1 দেওয়া আছে, অসুবিধা নাই, 20.7 গ্রাম, 20.7। প্রবলেম হলো আমার দ্রবণের ভর বা দ্রবণের দ্রাবকের সরি ভর কোনো কিছু তো দেওয়া নাই, বাট একটা জিনিস আমার এখানে দেওয়া আছে ভাইয়া, সেটা হলো আমার দেখো সম্পৃক্ত যে আয়তন দেওয়া আছে, দ্রবণের যেহেতু আয়তন দেওয়া আছে, একটু দাঁড়াও, দ্রবণের যেহেতু আয়তন দেওয়া আছে ভাইয়া, তাহলে অবশ্যই দ্রবেরও আমার আয়তন দরকার, কারণ দুটো একই রাশি অনুপাত না হলে তো তুমি কখনোই যোগ বিয়োগ করতে পারবা না। তাহলে দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, দ্রবের ভর দেওয়া আছে, তার আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব ডি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে। তাহলে দেখো তো ভাই একটু মিশাই দিই, দাঁড়াও, খেয়াল করো, এটা হলো আমাদের ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব মানে আমি বললাম ঘনত্ব, এটা হলো ডাব্লু। তাহলে আমরা কি জানি, ঘনত্ব সমান ভর ভাগ আয়তন, তাহলে আয়তন ভি সমান কি পাবো আমরা, ডি ডাব্লু ইন্টু ডি। এই যে দেখো ভাই এখানে সরি এটা ভুল লিখছি, সরি, তাহলে ভি ইজ ইকাল টু ডাব্লু বাই ডি। এই যে এই কাজটা করা হয়েছে, দেখো ডাব্লু বাই ডি, এই যে দ্রবের আয়তন পেয়ে গেলা। তাহলে দ্রবের আয়তন যদি তুমি পেয়ে যাও, তাহলে দ্রাবকের আয়তন কতটুকু হবে, দ্রাবকের আয়তন, তাহলে দ্রবণের আয়তন হলো এত, দ্রবের আয়তন হলো এত, তাহলে দ্রাবকের আয়তন কত, এত। আর দ্রাবক তো তোমরা বুঝতেই পারছো জলীয় দ্রবণে মানে পানি, তো পানির আয়তন আর ঘনত্ব একই, পানির ঘনত্ব কত একটু আগে দেখলাম 1 গ্রাম পার ml, মানে 1 ml পানির ভর 1 গ্রাম। তাহলে 1 ml পানির ভর যদি তোমার 1 গ্রাম হয়, 1 ml পানির ভর যদি 1 গ্রাম হয়, তাহলে 92 ml পানির ভর কত হবে, 92 গ্রাম। এই যে এটাই হলো আমাদের দ্রাবকের ভর হয়ে গেল, দ্রবের অঙ্ক হয়ে গেছে। বলো বুঝতে, আমি আরেকবার হাইলাইট করছি ভাইয়া, যে আমরা জানি দ্রাব্যতা S ইজ ইকাল টু W1 ইন্টু 100 বাই W মাইনাস W1। তো W1 দেওয়া আছে 20.7, কোনো অসুবিধা নাই, বাট দ্রাবকের ভরটা আমার দেওয়া নাই। তো দ্রাবকের আয়তন দেওয়া আছে, তাহলে দ্রবের আয়তন বের করতে হবে, তাহলে দ্রবের ঘনত্ব দেওয়া আছে, দ্রবের ভর দেওয়া আছে, আমরা সহজে দ্রবের আয়তন পেয়ে গেলাম। তাহলে দ্রবণের আয়তন থেকে দ্রবের আয়তন বিয়োগ করলে দ্রাবক মানে পানির আয়তন পেয়ে গেলাম, আর পানির আয়তন আর ভরটা একই হবে, কারণ পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml, অর্থাৎ ডি ইজ ইকাল টু ডাব্লু বাই ভি। তাহলে ডাব্লু সমান কি হবে, ভি কত 92, আর পানির ঘনত্ব কত 1 মানে 92, অর্থাৎ পানির আয়তন এবং ভর একই হবে, কারণ পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml, তাই 92 বসাই দিলাম, অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার কিনা বলো? থ্যাংক ইউ সবাই ক্লিয়ার লিখেছ। ওকে, জাস্ট এই জায়গাতেই প্রবন্ধের একটু প্রবলেম হয়, এই জায়গাটাতে যেখানে কি করা হয়েছে, এখানে জাস্ট আমরা আয়তনটা বের করছি, ঘনত্ব দেওয়া আছে, ভর দেওয়া আছে, আর এখানেও প্রবলেম হয় যে এত ml ইজ ইকুয়াল টু এত গ্রাম কেন লিখলেন, কারণ পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml। কি লিখছে এখানে গ্রাম পার লিটারে বের করলে ম্যাথ হবে না, গ্রাম পার লিটারে বের করলে জলীয়, হ্যাঁ না, তুমি এখানে দ্রবের আপেক্ষিক ঘনত্ব ইউজ করা হয়েছে, যে এখানে হবে না, ঠিক আছে, ডাটা যেভাবে দেওয়া থাকবে সেভাবে করতে হবে। ওকে, 6 নাম্বারটা তো বুঝতে পারবো না, সহজ আছে। এই যে 7 নাম্বারটা দেখো ভাই, বলে দিয়েছে 7 নাম্বারটা দেখো একটু, এত তাপমাত্রায় এত ml সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল, ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তো বলে দিয়েছে ভাই প্রতি লিটারে, তার মানে প্রতি লিটারে যেহেতু বলেছে আমাদের, তুমি তোমাদের বইয়ে মোল পার লিটারে আছে ভাই, তাই আমি ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে মোল বানায় নিয়েছি, তবে তোমরা গ্রাম পার লিটারে রাখলেও কোনো সমস্যা নাই।
গ্রাম পার লিটার রাখলেও সমস্যা নেই, তবে এটা মনে রাখবা যে সাধারণত আধুনিক সংজ্ঞা অনুসারে কিন্তু মোল পার লিটারটা ইউজ করা হয়। দ্রাবকের আধুনিক সংজ্ঞা, দ্রাব্যতার আধুনিক সংজ্ঞা অনুসারে কিন্তু মোল পার লিটারটাই ব্যবহার করা হয়। ওকে, তাই মোল পার লিটারে করে গ্রাম পার লিটারে করলেও কোনো সমস্যা নাই। আবার কিছু অঙ্কে বলেও দিয়েছে, দেখো নির্দিষ্ট তাপমাত্রায় এত ml সম্পৃক্ত দ্রবণে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, গ্রাম এককে সোডিয়াম ক্লোরাইডের ও মূল এককে এর দ্রাব্যতা বের করো। তাহলে যেখানে দুটাতেই বের করতে বলছে, তোমাকে দুটাতেই বের করতে হবে। হ্যাঁ, W/VO বের করতে হবে, N/V বের করতে হবে। ওকে, এই 9 নম্বর অঙ্কটা আমি এখন একটু করাবো। 9 নম্বর অঙ্কটা নিয়ে আমার কথা আছে, তোমাদের বিভিন্ন বইয়ে এটার প্রবলেম আছে এই অঙ্কটা, ভাই বুঝছো? তো আমি যেটা করে দিয়েছি এটাই সঠিক। এটা যে সঠিক সেইটা আমি তোমাদের আবার সূত্র অ্যাপ্লাই করেও বুঝাই দিব, তাহলে তোমরা বুঝতে পারবা যে কোনটা আসলে সঠিক। ওকে, এখানে যেটা করা সেটাই সঠিক, আমি সূত্র দিয়েও দেখাচ্ছি। আমরা এখন এই 9 নম্বর অঙ্কটা করব। তোমাদের বইয়ে কত নাম্বার আছে একটু দেখে নি, দাঁড়াও তো ভাই, তোমাদের বইটাই বের করি, কারণ তোমাদের বই যেহেতু ওটাই আছে। এই যে, হ্যাঁ তোমাদের বই 9 নাম্বারই আছে আসলে, ঠিক আছে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করা হলো। যদি লবণের দ্রাব্যতা 50 ডিগ্রি ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত হয়, তবে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ পাওয়া যাবে? ওকে, তো খেয়াল করবা ভাই, আমি তোমাদের এটা জাস্ট আগে দেখাই দিচ্ছি। এটা অনেক ছোট করে করেছি আমি তোমাদের সুবিধার্থে। সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক করলে তোমরা জানো যে আমি কিন্তু কখনোই ঐকিক নিয়ম টিয়ম বা ভাষা দিয়ে অঙ্ক করাই না, আমি সবসময় সূত্রে অ্যাপ্লাই করেই অঙ্ক করাই। বাট এখানে ভাষা ইউজ করছি এই জন্য, এখানে ভাষা ইউজ করলে অঙ্কটা ছোট হয়ে যায়, সূত্র দিয়ে করলে অঙ্কটা বড় হয়ে যায়, এবং এটাই সঠিক। আমি দেখলাম আরও 2-1টা বইয়ে এই অঙ্কটা ভিন্নভাবে করেছে এবং সেখানে উত্তরও কিন্তু ভিন্ন এসছে, ওটা সঠিক না, এটাই সঠিক। প্লিজ দেখো সেটা কি বলেছে, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত আছে ভাই? 125, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 80। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 125, তার মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 125 গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হবে। তাহলে দ্রাবকের ভর হলো 100, কারণ 100 গ্রাম দ্রাবকের মধ্যে 125 গ্রাম দ্রব্য যোগ করে দ্রবণটা সম্পৃক্ত হবে। তাহলে দ্রবণের ভর কত হবে? 100 প্লাস 125, এটা হলো দ্রাবকের ভর, এটা হলো দ্রবের ভর। তাহলে দ্রবণের ভর কত হচ্ছে? 225। তাহলে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 125, আর তাপমাত্রা 20 ডিগ্রি করি তখন দ্রাব্যতা 80 হয়। তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে 125 গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হবে। আর তাপমাত্রা 20 ডিগ্রি করা হয়, তোমার এরা আজকে শুরুতেই বলেছি ক্লাসের, তাপমাত্রার উপর কিন্তু অবশ্যই দ্রাব্যতা নির্ভর করে। তাহলে 80 হবে। তাহলে কতটুকু অধিকৃত হয়ে যাচ্ছে? তার অধিকৃত হয়ে যাচ্ছে আমাদের 125 বিয়োগ 80, তার মানে 45। তাহলে বলতে পারি না এত গ্রাম দ্রবণ থেকে আমি যখন তাপমাত্রা কমিয়ে এত করি তখন অধিকৃত হয় 45, অতএব 75 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হয়? এটাই অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। 225 থেকে অধিকৃত হচ্ছে কত? 45, অতএব 75 থেকে কতটুকু অধিকৃত হবে? এটা অ্যান্সার, 15 গ্রাম হয়ে গেল। তোমরা আমাকে বলো আগে এটা বুঝতে পারলা কিনা এইটুকু অঙ্ক। আমি এবার তোমাদের অঙ্কটা সূত্র দিয়ে করাবো, তাহলে তোমাদের কাছে বিভিন্ন বই আছে, তাহলে বইয়ের এই কনফিউশনগুলো আর তৈরি হবে না। প্লিজ একটু বলো, তোমরা একটু প্লিজ বলো যে এইটা বুঝতে পারলা কিনা, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা 125, তার মানে 100 গ্রাম দ্রাবকে 125 গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটা সম্পৃক্ত হবে। তাহলে দ্রবণের মোট ভর কত? 225। তাহলে সেখান থেকে কতটুকু অধিকৃত হচ্ছে? এই যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার দ্রব্য লাগছে 125, আর 20 ডিগ্রিতে লাগছে কত? 80। তাহলে কতটুকু অধিকৃত হচ্ছে? 45। তাহলে 225 থেকে হয় 45, 1 থেকে কত? ওই যে 75 থেকে কত? থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো ক্লিয়ার। এবার দেখো এই অঙ্কটা আমরা সূত্রে অ্যাপ্লাই করে করবো। একটু তোমার থাকবে, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি, জাস্ট অফিস থেকে আমি ক্যালকুলেটর একটু নিয়ে আসি। ওকে, দেখি এই অঙ্কটা আমরা এখন বইটা একটু বের করি, কারণ
তোমরা অঙ্কটা একটু দেখতে থাকো, ডাটাগুলো একটু দেখতে থাকো ভাই। ওকে, ওকে দেখো আমরা জানি প্রথমে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্লিজ খেয়াল করো ভাই। প্রথমে আমরা দেখব 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখছি আমরা। তাহলে দ্রাব্যতা S ইজ ইকাল টু W1 ইন্টু 100 বাই W মাইনাস W1। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত দেওয়া আছে ভাই? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতাটা দেওয়া আছে 80, তাই তো? তার মানে 80 ইজ ইকাল টু W1টা আমরা বের করব। W1টা কত ভাই এখানে বের করব ইনটু 100। ওকে, তাহলে আমাদের কত গ্রাম দ্রবণকে আমাদের দ্রবণ থেকে করতে হবে? কতটুকু দ্রবণ? 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে, তাই না? তার মানে এটা হচ্ছে 75 ইন্টু কতটুকু দ্রব তখন দ্রবীভূত থাকবে একটু বের করে নিই আমরা। তাহলে একটু দেখো 80 গুণ 75 6000। ও এটা তো বিয়োগ, সরি এটা বিয়োগ 80 W1 ইন্টু 100 W1। ওকে, তাহলে একটু যদি ক্যালকুলেশন করি ভাই আমরা, তাহলে কত হচ্ছে 180 W1 মান ঠিক আছে না সব? সরি ভুলে গেছি, সরি মানগুলো ভুল লিখেছি, সরি 125। থ্যাংক ইউ সরি ভুল হয়ে গেছে ভাই। দ্রাব্যতা হচ্ছে 125 বিয়োগ W1 ইন্টু 100 বাই W কত আমাদের এখানে 75 বিয়োগ W1। তাহলে এখন ঠিক আছে, তাহলে 125 গুণ 75 9 3 7 5 বিয়োগ 125 W1 ইন্টু 100 W1। তাহলে W1টা কত আসবে এখানে দেখি, 9375 বাই 225 কত হচ্ছে ভাই? 41.67। ঠিক আছে, তার মানে আমাদের এখানে কতটুকু 75 গ্রাম দ্রবণের মধ্যে কতটুকু দ্রব দ্রবীভূত করতে হবে? এত গ্রাম। তাহলে আমাদের দ্রবণের ভর কত আছে? 75, দ্রব হচ্ছে 41.67। অতএব দ্রাবক কতটুকু হবে? তাহলে দ্রাবকের পরিমাণ, তাহলে দ্রাবকের পরিমাণটা আমাদের বের হবে 75 বিয়োগ 41.67। কত আসতেছে ভাইয়া? 41.67 ইজ ইকুয়াল টু 33.33 গ্রাম। এইটুকু বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও আমাকে। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো প্লিজ, একটু কমেন্টে জানাও যে এইটুকু ক্লিয়ার কিনা। যে দেখো ভাই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দ্রাব্যতা 125, তাহলে কতটুকু দ্রবণ আছে? 75 গ্রাম দ্রবণের মধ্যে কতটুকু দ্রব দ্রবীভূত করবে সেটা আমরা বের করলাম। তাহলে দ্রবণ হচ্ছে 75, দ্রব হচ্ছে এত, তাহলে দ্রাবক কত? 33.33 গ্রাম। আচ্ছা, তাইবা ইসলাম বুঝতে পেরেছি, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার।
মিথিলা ফারজানা বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের 50 ডিগ্রিতে বের হয়ে গেল। ওকে, এবার আমরা 20 ডিগ্রিতে বের করব। 20 ডিগ্রি, এবার 20 ডিগ্রিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একবারে মান লিখছি, দ্রাব্যতা এস কত ছিল ওখানে 80 ইজিক্যাল টু W1 ইন্টু 100 বাই দ্রাবক কতটুকু, দ্রাবক 33.33, দ্রাবক তো পেয়ে গেছি আমরা 33.33। তাহলে W1 কত আসতেছে দেখো তো ভাই একটু, কারণ দ্রাবক তো আর চেঞ্জ হবে না, ঠিক আছে। $26.664, এই তো। তাহলে খেয়াল করো ভাইয়া তোমরা যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রব্য যোগ হচ্ছে এত গ্রাম, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যোগ হচ্ছে এত গ্রাম। তাহলে অধিক্ষিপ্ত কতটুকু হবে দেখো তো, অধিক্ষিপ্ত 41.67 বিয়োগ 26.664 কত হচ্ছে এখানে, ওই যে 15.0006 অর্থাৎ 15। এবার ক্লিয়ার ভাই, এই যে আনসার চলে এসছে। এভাবে তোমরা সূত্র অ্যাপ্লাই করেও চাইলে অঙ্কটা করতে পারো, আর ওভাবে যেভাবে ভাষা দিয়ে করলাম আমি সেভাবে করতে পারো। প্লিজ তোমরা আজে বাজে কমেন্ট করো না ভাই, প্লিজ এখন একটু বলো অঙ্কটা বুঝতে পারছো, তাহলে দেখছো কোনটা সঠিক। আসলে তোমাদের কনসেপ্ট বুকে আমি যেভাবে করে দিয়েছি খুব সহজে সেটাই সঠিক, ওইভাবেও করতে পারো, অথবা এইভাবে তোমরা সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলতে পারো। ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার তো? মনে হয় ওভাবেই সহজ, এই জন্য বললাম ভাই আমি তো তোমাদের সবসময় সূত্রে অ্যাপ্লাই করে করে অঙ্কগুলো করাই। হ্যাঁ, এখানে ভাষা দিলাম কারণ ভাষা দিয়ে অঙ্কগুলো অঙ্কটা সহজ হয়ে যায়। তাহলে এখানে আমরা কি করেছি যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 গ্রাম দ্রবণের মধ্যে কতটুকু দ্রব্য দ্রবীভূত হয় সেটা আমরা বের করেছি, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু দ্রব্য হয় সেটা আমরা বের করেছি। তাহলে বাকিটা অধিক্ষিপ্ত হবে। তাহলে কতটুকু অধিক্ষিপ্ত হচ্ছে, ঠিক হয়েছে? কি ব্যাটারির জন্য, অতএব অধিক্ষিপ্ত হবে এই যে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। তো দেখো আজকে আমরা দ্রাব্যতার এই বিষয়গুলোর খুব সাধারণ যে জিনিসগুলো, দ্রাব্যতার খুব সাধারণ বিষয়গুলো করলাম, এবং আমি মোটামুটি সবটুকু তোমার দেখানোর চেষ্টা করছি। তোমাদের এই যে অঙ্কগুলো আছে 10-11টা অঙ্ক তোমাদের কনসেপ্ট বুকে আছে, বা যে যেখান থেকে অঙ্কগুলো করো কেন সলভ করো। সামনে ক্লাস হবে মূল মজাটা আমাদের, দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক, কখন দ্রবণ অধিক্ষিপ্ত কখন হবে না, অর্থাৎ দ্রাব্যতার সাথে সম্পর্ক, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল সংক্রান্ত ডিটেল যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা সামনে ক্লাসে করব। ওকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।